আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আমরা আমাদের কবিতার পাঠের দুই তীরে নিয়ে আলোচনা করব। তাহলে আসো আমার শিক্ষার্থীরা, আমরা আমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা 91 বের করে লক্ষ্য করি দুই তীরে কবিতাটি। দেখো, দুই তীরে কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে আসো আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটু জেনে নেই। আমরা আমাদের পাঠ্য বইয়ের কবি পরিচিতি যে অংশটুকু আছে সেটি একটু জেনে নেই। আমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা 94 লক্ষ্য করো। কবি পরিচিতি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে 1861 খ্রিস্টাব্দের 7ই মে 1268 বাংলা সনের 25শে বৈশাখ জন্মগ্রহণ করেন। তিনি শুধু কবি নন, কথাসাহিত্যিক, নাট্যকার, দার্শনিক, গীতিকার, সুরস্রষ্টা, চিত্রশিল্পী, সমাজসেবী ও শিক্ষাবিদ। তার রচনা ভাণ্ডার বিশাল। 1913 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট 1348 বাংলা সনের 22শে শ্রাবণ তিনি মৃত্যুবরণ করেন। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বলা হয়? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলা হয়। এখানে তার জন্ম তারিখ, তার মৃত্যু তারিখ এবং সাহিত্যে তার কি অবদান আছে সে সম্পর্কে আমরা জানলাম। তাহলে আসো আমরা এখন দুই তীরে কবিতাটা একটু পড়ে নিই। দুই তীরে রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভালোবাসি আমার নদীর বালুচর, শরৎকালে যে নির্জনে চকাচকির গড়, যেথায় ফুটে কাশ তটের চারিপাশ, শীতের দিনে বিদেশি সব হাসির বসবাস। কচ্ছপেরা ধীরে রোদ পোহায় তীরে, দু একখানি জেলের ডিঙ্গি সন্ধেবেলায় ভিড়ে। তুমি ভালোবাসো তোমার ওই ওপারের বন, যেথায় গাথা গণচ্ছায়া পাতার আচ্ছাদন, যেথায় বাঁকা গলি নদীতে যায় চলি, দুই ধারে তার বেণুবনের শাখায় গলাগলি। সকাল সন্ধেবেলা ঘাটের বধূর মেলা, ছেলের দলের ঘাটের জলে ভাসে ভাসাই বেলা। তাহলে কবিতাটিতে কি বোঝানো হয়েছে আমরা একটু জেনে নেই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দুই তীরে কবিতায় একটি নদী, তার দুই তীরে দুজন মানুষ বাস করে সেই দৃশ্যটি তুলে ধরেছেন। একজন ভালোবাসে তার নদীর বালুচর, শরৎকালে চকাচকিরা যেখানে গড় বাঁধে, নদীর তীরে ফুটে থাকে কাশফুল, শীতের সময় বিদেশি হাঁসেরা এসে ভিড় করে, কচ্ছপ রোদ পোহায়, সন্ধ্যায় জেলে ডিঙ্গে এসে ভিড়ে। অন্যদিকে নদীর অপর তীরে প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি সেই তীরে মানুষের ভালোবাসার কথা বলা হয়েছে। সেই তীরে আছে বনের যেখানে পাতার আচ্ছাদন আছে, ঘন ছায়া, সেখান থেকে একটা রাস্তা এসে মিশেছে নদীতে। নদীর ঘাটে বধূরা আসে জল আনতে, ছেলেরা জলে ভেলায় ভাসায়। একটি নদী দুই তীরে মানুষকে কি সুন্দরভাবে মিলিয়ে দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর দুই তীরে কবিতায় সেটি তুলে ধরেছেন। তাহলে আসো আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের কবিতার মূল ভাবটি দেওয়া আছে যে পাঠ্য বইয়ে, সেটি একটু লক্ষ্য করি। একটি নদী, তার দুই তীরে দুজন মানুষ বাস করে। একজন ভালোবাসে তার নদীর বালুচর, শরৎকালে চকাচকিরা যেখানে ঘর বাঁধে, এর তীরে তীরে ফুটে থাকে কাশফুল, শীতের সময় হাঁসেরা এসে ভিড় করে, কচ্ছপ রোদ পোহায়, সন্ধ্যায় জেলে ডিঙ্গি এসে ভেড়ে। অন্যজন ভালোবাসে বন, যার আছে ঘন ছায়া, সেখান থেকে একটা রাস্তা এসে মিশেছে নদীতে। নদীর ঘাটে বধূরা আসে, ছেলেরা জলে ভেলা বাসায়। একটি নদী দুই তীরে মানুষকে কি সুন্দর মিলিয়ে দিয়েছে। দেখো, আমাদের পাঠ্য বইয়ে কিছু শব্দ দেওয়া আছে। ঘরের ভিতর 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে ঘরের ভিতর শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করতে। তাহলে আসো আমরা আমাদের পাঠ্য বইয়ের আলোকে ক্লাসটি লক্ষ্য করি। তাহলে দেখো, শব্দ এবং শব্দের অর্থগুলো: নির্জন, জনশূন্য স্থান; চকাচকি, হাঁস জাতীয় পাখি; তট, নদীর তীর; ডিঙি, এক ধরনের নৌকা; আচ্ছাদন, ডাকনি অথবা ছাউনি; বেণুবন, বাঁশবাগান। শূন্যস্থান পূরণ। ক, এলাকাটি এত নির্জন যে গা ছমছম করে।
খ নদীর ধারে চকাচকিরা দল বেঁধে উড়ে বেড়ায়। গ গ্রামের ছোট ছোট নদীগুলো দিয়ে মানুষ ডিঙি করে নদী পারাপার হয়। ঘ নদীর দুতটে প্রতি বছর মেলা বসে। ও নদীর তীরে বটগাছটি বর্ষাকালে মানুষ আচ্ছাদন হিসেবে ব্যবহার করে। চ নদীর ধারে গজিয়ে ওঠা বেণুবন বাতাসে দুলতে থাকে। 1 নম্বর প্রশ্ন, আমরা কবিতার কিছু চরণ নিয়ে অনুচ্ছেদটা সাজিয়েছি। তাহলে দেখো, আমি ভালোবাসি আমার নদীর বালুচর, শরৎকালে যে নির্জনে চকাচকির গড়, যেটাই ফুটে কাশ তটের চারিপাশ, শীতের দিনে বিদেশি সব হাঁসের বসবাস, কচ্ছেপেরা ধীরে রৌদ্র পোহায় তীরে, দু একখানি জেলে ডিঙি সন্ধ্যাবেলায় ভিড়ে। প্রশ্ন ক তটের চারপাশে কি আছে, দুটি বাক্যে লেখো। উত্তর, তট শব্দের অর্থ নদীর তীর। এদেশের বুকের ওপর দিয়ে স্নেহের ধারার মতো নদী বয়ে গেছে। কবিতাটিতে নদীর তীরের সৌন্দর্য তুলে ধরা হয়েছে। তটের চারপাশে কি আছে তা উল্লেখ করা হলো। 1 নম্বর, তটের চারপাশে কাশফুল আছে। 2, যেখানে শীতের দিনে বিদেশি হাঁসেরা বসবাস করে। খ প্রশ্নে কবিতাংশটুকুর মূল ভাব 5টি বাক্যে লেখো। উত্তর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দুই তীরে কবিতায় একটি নদী, তার দুই তীরে দুজন মানুষ বাস করে সেই দৃশ্যটি তুলে ধরেছেন। একজন ভালোবাসে তার নদীর বালুচর, শরৎকালে চকাচকিরা যেখানে গড় বাঁধে, নদীর তীরে ফুটে থাকে কাশফুল, শীতের সময় হাঁসেরা এসে ভিড় করে, কচ্ছপ রোদ পোহায়, সন্ধ্যায় জেলের ডিঙি এসে ভিড়ে। গ তোমার দেখা নদী তীরের প্রাকৃতিক দৃশ্য সম্পর্কে 3টি বাক্য লেখো। উত্তর, এদেশের বুকের ওপর দিয়ে স্নেহের ধারার মতো নদী বয়ে গেছে। নদীর তীর অপরূপ সৌন্দর্য মণ্ডিত জায়গা। আমার দেখা নদীর তীরের প্রাকৃতিক দৃশ্য নিচে দেয়া হলো। 1, শরৎকালে নির্জন নদীর তীরে চকাচকিরা ঘর বাঁধে। 2, এখানে শীতের দিনে বিদেশি হাঁসেরা বসবাস করে। 3, এর দুই তীরে অসংখ্য গাছপালা রয়েছে ও নদীতে বিভিন্ন ধরনের নৌকা চলে। অথবা গ প্রশ্নে নদীর বালুচরে কি ঘটে তা 3টি বাক্যে লেখো। উত্তর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দুই তীরে কবিতায় নদীর তীরের অপূর্ব সৌন্দর্য তুলে ধরেছেন। নদীর বালুচরে যা ঘটে তা 3টি বাক্যে নিচে লেখা হলো। 1, নদীর বালুচরে শরৎকালে চকাচকি ঘর বাঁধে। 2, এখানে শীতকালে বিদেশি হাঁসেরা আশ্রয় নেয়। 3, তীরের চারদিকে সাদা কাশফুলে ভরে ওঠে এবং কচ্ছপেরা ধীরে ধীরে রৌদ্র পোহায়। অথবা গ শীতকালে বিদেশি হাঁসেরা এদেশের নদীর তীরে বাসা বাঁধে কেন তা 3টি বাক্যে লেখো। উত্তর, শীতকালে বিদেশি হাঁসেরা এদেশের নদীর তীরে বাসা বাঁধে যে কারণে তা হলো: 1, শীতকালে শীতপ্রধান দেশে তীব্র শীত পড়ে। 2, বিদেশি হাঁসেরা এই তীব্র শীত সহ্য করতে পারে না। 3, বাংলাদেশে তুলনামূলক কম শীত পড়ে, এজন্য শীতকালে দীর্ঘপথ পাড়ি দিয়ে এদেশের নদীর তীরে বিদেশি হাঁসেরা বাসা বাঁধে। 2 নম্বর প্রশ্ন, তুমি ভালোবাসো তোমার ওই ওপারের বন, যেথায় গাথা গণচ্ছায়া পাতার আচ্ছাদন, যেথায় বাঁকা গলি নদীতে যায় চলি, দুই ধারে তার বেণুবনের শাখায় গলাগলি, সকাল সন্ধেবেলা ঘাটের বধূর মেলা, ছেলের দলে ঘাটের জলে ভাসে ভাসায় বেলা। প্রশ্ন ক, ঘাটে বধূর মেলা বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, ঘাটে বধূর মেলা বলতে বোঝানো হয়েছে নদীর ঘাটে গায়ের বধূদের আগমন। গায়ের বধূরা কলসি কাঁধে দল বেঁধে নদীর ঘাটে পানি নিতে আসে, তাই বলা হয়েছে নদীর ঘাটে বধূর মেলা।
কবিতাংশটুকুর মূল ভাব 5টি বাক্যে লেখো। উত্তর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দুই তীরে কবিতায় একটি নদী, তার দুই তীরে দুজন মানুষ বাস করে সেই দৃশ্যটি তুলে ধরেছেন। এখানে নদীর অপর তীরের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি সেই তীরের মানুষের ভালোবাসার কথা বলা হয়েছে। বনের যেখানে পাতার আচ্ছাদনে ঘনছায়া, সেখান থেকে একটা রাস্তা এসে মিশেছে নদীতে। নদীর ঘাটে বধূরা আসে, ছেলেরা জলে ভেলা বাসায়। একটি নদী দুই তীরের মানুষকে কি সুন্দর মিলিয়ে দিয়েছে। গ, দুই তীরে কবিতায় ওই পারের বন সম্পর্কে 3টি বাক্য লেখো। উত্তর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দুই তীরে কবিতায় একটি নদী, তার দুই তীরে দুজন মানুষের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি যে ভালোবাসা, সেই দৃশ্যটি তুলে ধরেছেন। দুই তীরে কবিতায় ওই পারের বন সম্পর্কে 3টি বাক্য নিচে উল্লেখ করা হলো। দুই তীরে কবিতায় ওই পারের বনটি ঘনপাতার আচ্ছাদনে ঢাকা। 2, নদীর বাঁকে বাঁকে বাঁশবন দেখা যায়। 3, বাঁশগুলো যেন গলাগুলি করে দাঁড়িয়ে আছে। অথবা গ প্রশ্নে, সকাল সন্ধ্যাবেলা ছেলের দল কি করে। উত্তর, বাংলাদেশে ছুটে চলেছে অসংখ্য নদী। এসব নদীর তীরে গড়ে উঠেছে প্রাচীন সভ্যতা। নদীর সঙ্গে এদেশের মানুষের সম্পর্ক চিরবিদ্যমান। সকাল সন্ধ্যাবেলা ছেলের দল যা করে তা নিচে দেওয়া হলো। 1, দুই তীরে কবিতায় সকাল সন্ধ্যায় ছেলের দল নদীর ঘাটের জলে ভেলা বাসায়। 2, এটা তাদের খেলা। 3, তারা নিজেরাও নদীর জলে ভেসে থাকে এবং ভেলা ভাসিয়ে আনন্দ উপভোগ করে। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ দুই তীরে কবিতাটি আলোচনা করলাম। আমি গত ক্লাসেও বলেছি তোমাদেরকে যে আমরা আমাদের পাঠ্য বই এবং প্রাথমিক সমপরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে গত বছর, মানে 2019 কিংবা 18, 17, 16, এগুলোর উপর ভিত্তি করে ওই প্রশ্নের আলোকে এবং আমাদের পাঠ্য বইয়ের আলোকে আমি আমার ক্লাসটা সাজিয়েছি। তোমরা লক্ষ্য করবে গ প্রশ্ন বেশ কয়েকবার দিয়েছি, ওই সমাপনী পরীক্ষার প্রশ্ন আবার বইয়ের প্রশ্ন মিলিয়ে বারবার এই জন্য গ প্রশ্নগুলো দিয়েছি। তাহলে আমাদের প্রশ্নের যে মানবন্টন আমি এর আগের ক্লাসেও বলেছি এবং স্কুল চলাকালীন অবস্থায় যখন আমি ক্লাস নিয়েছি তখনও বলেছি যে আমাদের কবিতার উপর 10 নম্বরে থাকবে প্রশ্ন। একটা কবিতার কিছু চরণ মিলিয়ে একটা অনুচ্ছেদ তৈরি করা হবে। সেটা থেকে ক নাম্বার একটি প্রশ্ন থাকবে, খ নাম্বারে মূল ভাব থাকবে এবং গ নাম্বারে প্রশ্ন থাকবে। ক জন্য 2 নম্বরের প্রশ্ন থাকবে, মূল ভাবের জন্য 5 নম্বরের এবং ঘ 3 নম্বরের প্রশ্ন থাকবে। এভাবে আমাদের মানবন্টন করা হবে। তাহলে আমি তোমাদের এর আগের ক্লাসে বলেছি আমরা 3টি বাক্যে লিখো এরকম কিংবা 2টি বাক্যে লিখো, যখন লেখা থাকবে প্রশ্নে তখন আমরা সরাসরি 3টি বাক্য না লিখে আগে ওই সম্পর্কে কিছু লিখে তারপর পয়েন্ট আকারে লিখব। দেখো কিছু লিখে তারপর আমি কি করেছি, পয়েন্ট আকারে লিখেছি। এভাবে লিখবে, তাহলে আমাদের প্রশ্নের উত্তরের মানটা গুণগত মান সম্পন্ন হবে। এতে কি হবে, আমরা পূর্ণ নাম্বার আশা করতে পারবো। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি যে প্রশ্নের উত্তরগুলো লিখে দিয়েছি এইভাবেই যে তোমাদের লিখতে হবে এমন না, তোমরা তোমাদের মতো করে এর চেয়ে সুন্দর করে সাজিয়ে লিখতে পারবে। তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে এটা যে আমাদের উত্তরের সময় যেন অবশ্যই প্রাসঙ্গিক বিষয়গুলো আমরা লিখি, আমরা কোনো অপ্রাসঙ্গিক বিষয় যেন উত্তরে না লিখি। আর সবচেয়ে বড় কথা, আমরা কবিতাগুলো ভালো করে পড়ব, কবিতায় কি বোঝাতে চেয়েছে সেটা ভালো করে জানবো। তাহলে প্রশ্ন যেভাবেই আসুক আমরা উত্তরটা ইনশাআল্লাহ লিখতে পারবো। আচ্ছা, আর আমি এখন যে দুই তীরে কবিতাটি আলোচনা করেছি, আমার ময়মনসিংহ যে ব্রহ্মপুত্র নদ আছে, আমি যখন এখানে আলোচনা করছিলাম তখন আমার সেই ব্রহ্মপুত্র নদের দিকে আমি চলে গিয়েছিলাম। আমিও কল্পনা করছিলাম বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের গ্রামগুলো দেখতে সব একই রকম মনে হয় আমার কাছে। আমি জানি না তোমাদের কাছে কেমন মনে হয়। আমার কাছে মনে হয় সব গ্রামই একই রকম এবং সব গ্রামই সুন্দর, সব নদ নদী একই রকম এবং দৃশ্যগুলো অনেক মিল। আমিও মনে হচ্ছে যে আমার নদীর পাশে কাশফুল দেখেছি, এরকম দৃশ্য আমারও চোখে ভাসছে, অনেক নৌকা ভাসতে দেখেছি এরকম। যাই হোক, আমার মনে হয় আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর যে কবিতাটি লিখেছেন দুই তীরে, তোমাদের দেখা নদীর তীরও একই রকম মনে হবে।
তাহলে আসো আমরা পরে যে কবিতাটি আছে সেটি নিয়ে আলোচনা করি। তাহলে দেখো আমার সোনামণিরা, আমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা 106 লক্ষ্য করো। রৌদ্র লেখে জয়, লিখেছেন শামসুর রহমান। তোমরা যখন কবির নামটা লিখো অনেকে রহমান লিখো, আসলে হবে কি শামসুর রহমান। তাহলে তোমরা কবির নাম লিখতে ভুল করবে না। আসো তাহলে আমরা কবি পরিচিতি সম্পর্কে একটু জেনে নিই। তাহলে লক্ষ্য করো পৃষ্ঠা 108, কবি পরিচিতি। কবি শামসুর রহমান 1929 খ্রিস্টাব্দের 23 অক্টোবরে পুরনো ঢাকার মাহুতটুলিতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার পাড়াতলী গ্রামে। তিনি দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন। তিনি বাংলাদেশের একজন প্রধান কবি। ছোটদের জন্য তিনি অনেক ছড়া, কবিতা ও স্মৃতিকথা লিখেছেন। এলাটিং বেলাটিং, দান বানলে কুড়ো দেব, স্মৃতির শহর ঢাকা ইত্যাদি ছোটদের জন্য লেখা তার বিখ্যাত বই। তিনি 2006 সালের 17 আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। আমার প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কবি পরিচিতি সম্পর্কে কি জানলাম? কবির জন্মসাল, কবির মৃত্যুসাল, তারপর কবির জন্মস্থান কোথায়, তিনি কি পেশায় নিয়োজিত ছিলেন, তার উল্লেখযোগ্য কবিতাগুলো, উল্লেখযোগ্য বিখ্যাত বইগুলো, এগুলো আমরা জানতে পারলাম। তাহলে আসো আমরা কবিতাটা একটু পড়ি। রৌদ্র লেখে জয়, শামসুর রহমান। বর্গি এলো খাজনা নিতে, মারল মানুষ কত, পুরল শহর, পুরল শ্যামল গ্রাম যে শত শত। হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা, তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না। আবার দেখি নীল আকাশে পায়রা মেলে পাখা, মা হয়ে যায় দেশের মাটি তার বুকেতেই থাকা। কাল যেখানে আঁধার ছিল আর সেখানে আলো, কাল যেখানে মন্দ ছিল আর সেখানে ভালো, কাল যেখানে পরাজয়ের কালো সন্ধ্যা হয় আর সেখানে নতুন করে রৌদ্র লেখে জয়। আসো তাহলে আমরা কবিতাতে কি বলা হয়েছে সে সম্পর্কে একটু জেনে নেই। কবি শামসুর রহমান 1971 সালে মুক্তিযুদ্ধে বাঙালি জাতি জয়লাভ করে কি করেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। মুক্তিযুদ্ধের অবস্থাটা এই কবিতার মাধ্যমে কি করা হয়েছে, তুলে ধরা হয়েছে। এখানে বলা হচ্ছে বিদেশি দস্যুরা যুগ যুগ ধরে এই দেশে অত্যাচার চালিয়েছে, শত শত গ্রাম শহর পুড়িয়ে দিয়েছে, মুক্তিসেনারা যুদ্ধ করে হানাদারদের তাড়িয়েছে। আমরা মুক্তিসেনাদের সবসময় শ্রদ্ধার সাথে কি করব, স্মরণ করব। এখানে বিদেশি দস্যু বলতে পাকিস্তানি সৈন্যদেরকেই বোঝানো হয়েছে। মুক্তিসেনারা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন, বুকের তাজা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেন। তাই মুক্ত আকাশে পাখি পাখা মেলে, মা হয়ে যায় মাটি, সকল আধার ঘুচে গিয়ে রৌদ্রোজ্জ্বল স্বাধীন দেশ প্রতিষ্ঠিত হয়েছে। তাই এদেশের মানুষ কখনো তাদের ভুলবে না। যুদ্ধে চলাকালীন সময়ে আমরা আঁধারে ছিলাম, মানে অন্ধকারে নিমজ্জিত ছিলাম। আবার যখন যুদ্ধ করে আমরা স্বাধীন হয়েছি তখন আমাদের সেই স্বাধীনতাকে রৌদ্রোজ্জ্বলের সাথে তুলনা করা হয়েছে, মানে আমরা অন্ধকার থেকে আলোয় ফিরে এসেছি। মা ও মাতৃভূমি সমান গর্বের, সমান আনন্দের। কবিতাতে কি বলা হয়েছে এটি বোঝানো হয়েছে। তাহলে আসো আমরা কবিতার মূল ভাবটা একটু জেনে নিই। আমাদের পাঠ্য বইয়ে পৃষ্ঠা 107 লক্ষ্য করি। 1971 সালে মুক্তিযুদ্ধে বাঙালি জাতি জয়লাভ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে এক রাষ্ট্র প্রতিষ্ঠা করে। আগে এই দেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। হানাদার পাকিস্তানি সৈন্যদের সঙ্গে যুদ্ধ করে এদেশের বীর মুক্তিযোদ্ধারা জয়ী হয়েছিলেন। এই কবিতায় পাকিস্তানিদের অত্যাচারের কথা বলা হয়েছে। তাদের বিরুদ্ধে কেন এই দেশের সন্তানেরা সংগ্রাম করেছিল সে কথাও বলা হয়েছে। তাহলে দেখো আমার শিক্ষার্থীরা, এখানে কিছু শব্দ দেওয়া আছে 2 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে গড়ের ভিতর শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। তাহলে আসো আমরা আমাদের পাঠ নিয়ে আলোচনা করি। দেখো শব্দগুলো দেওয়া আছে, শব্দের অর্থ। বর্গী মারাঠা দস্যু, হানাদার আক্রমণকারী, খাজনা কর বা ট্যাক্স। শূন্যস্থান পূরণ করো। ক, সরকারকে খাজনা দেওয়া সকল নাগরিকের কর্তব্য। খ, বহু পূর্বে বাংলায় বর্গী এসে হানা দিত,
মানুষ মারত, ধন সম্পদ লুট করত। গ হানাদারদের পরাজিত করেই মুক্তিযোদ্ধারা এ দেশকে স্বাধীন করেছিলেন। 1 নম্বর প্রশ্ন, বর্গী এলো খাজনা নিতে, মারল মানুষ কত, পুরল শহর পুরল শ্যামল গ্রাম যে শত শত, হানাদারদের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা, তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না। ক প্রশ্নে বলা হয়েছে, বর্গী এদেশে কেন এসেছিল, দুটি বাক্যে লেখো। রৌদ্র লেখে জয় কবিতায় পাকিস্তানিদের অত্যাচারের কথা বলা হয়েছে। বর্গী এদেশে এসেছিল কারণ বর্গী এদেশে এসেছিল খাজনা নিতে। 2 নম্বর, বর্গী এদেশে এসে মানুষ মেরে ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে বাঙালির ধন সম্পদ নিয়ে পালিয়ে যেত। খ প্রশ্নে লক্ষ্য করো, কবিতাংশটুকুর মূল ভাব 5টি বাক্যে লেখো। উত্তর, বিদেশি দস্যুরা যুগ যুগ ধরে এদেশে অত্যাচার চালিয়েছে। অর্থাৎ কবিতাংশে পাকিস্তানিদের অত্যাচারের কথা বলা হয়েছে। পাকিস্তানি সেনারা শত শত গ্রাম শহর পুড়িয়ে দিয়েছে। মুক্তি সেনারা যুদ্ধ করে হানাদারদের তাড়িয়েছে। আমরা মুক্তি সেনাদের সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করব, তাদের কথা কখনো ভুলব না। কবিতাংশটুকুতে একটুকু বোঝানো হয়েছে। তাহলে আসো আমরা গ প্রশ্নে লক্ষ্য করি। তোমার এলাকায় মুক্তিযোদ্ধাদের প্রতি তোমার 3টি করণীয় লেখো। উত্তর, 1971 সালে মুক্তিযুদ্ধে বাঙালি জাতি জয়লাভ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করে। আমার এলাকায় মুক্তিযোদ্ধাদের প্রতি আমার 3টি করণীয়। 1. মুক্তিযোদ্ধাদের সম্মান করা। 2. তাদের খোঁজ খবর নেওয়া। 3. তাদের বিভিন্ন কাজে সাহায্য করা। অথবা মুক্তিযোদ্ধাদের কথা মানুষ কখনো ভুলবে না কেন? উত্তর, 1971 সালে 26শে মার্চ রাতে হানাদাররা অসংখ্য ঘুমন্ত বাঙালিকে হত্যা করে। সেই দিন থেকে মুক্তিযোদ্ধারা মাতৃভূমিকে স্বাধীন করতে যুদ্ধে নামেন। মুক্তিযোদ্ধারা রক্তক্ষয়ী যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছিলেন বলে মানুষ কখনো তাদের কথা ভুলবে না। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন অনেক ছোট, তারপরও আমরা আমাদের ইতিহাস জানব। আমরা আমাদের ইতিহাস জানতে হবে, আমাদের জাতীয় পরিচয় জানতে হবে। আমরা যে বাঙালি, আমরা অনেক রক্তের বিনিময়ে 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। তাহলে আমরা আমাদের দেশকে ভালোবাসবো এবং যাদের মাধ্যমে আমরা দেশ পেয়েছি তাদেরকে আমরা শ্রদ্ধা করব। কখনো যদি আমাদের কোনো মুক্তিযোদ্ধার সাথে আমাদের দেখা হয়, তাহলে আমরা তাদেরকে সম্মান করব, তাদেরকে শ্রদ্ধার চোখে দেখব। তাহলে আসো আমরা পরের প্রশ্নটি লক্ষ্য করি। 2 নম্বর, হানাদারদের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা, তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না। আবার দেখি নীল পায়রা মেলে পাখা, মা হয়ে যায় দেশের মাটি তার বুকেতেই থাকা। ক প্রশ্নে বলা হয়েছে, হানাদারদের কথা মানুষ কেন ভুলবে না? উত্তর, 1971 সালের মুক্তিযুদ্ধে হানাদাররা পরিকল্পনা অনুযায়ী এদেশের মানুষদের হত্যা করে। শহর বন্দর গ্রামগঞ্জ সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। প্রায় 30 লক্ষ মানুষ এই যুদ্ধের সময় তাদের প্রাণ হারায়। তাই হানাদারদের এই নৃশংসতার কথা মানুষ কখনো ভুলবে না। খ কবিতাংশটুকুর মূল ভাব 5টি বাক্যে লেখো। উত্তর, মুক্তি সেনারা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন, বুকের তাজা রক্ত দিয়ে এ দেশকে স্বাধীন করেন। তাই মুক্ত আকাশে পাখি পাখা মেলে, মা হয়ে যায় মাটি। সকল আদার গুছে গিয়ে রৌদ্রোজ্জ্বল স্বাধীন দেশ প্রতিষ্ঠিত হয়েছে। তাই এদেশে মানুষ কখনো তাদের ভুলবে না। মা ও মাতৃভূমি সমান গর্বের সমান আনন্দের। জননীহীন সন্তান যেমন দুর্ভাগা, যার মাতৃভূমি নেই সেও তেমনি ভাগ্যহীন।
তাই দেশকে মায়ের সঙ্গে তুলনা করেছে। তাহলে আমরা যেমন মাকে ভালোবাসি, তেমনি আমরা আমাদের দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে। তাহলে আমাদের নৈতিক মূল্যবোধ ঠিক নৈতিক মূল্যবোধ আছে কিনা সেটা কি হবে, দেশকে ভালোবাসার মাধ্যমে, দেশের ভালোবাসার মানুষকে ভালোবাসার মাধ্যমে যাচাই হবে। তাহলে আমরা শুধু পড়াশোনা করে জিপিএ 5 পাবো না, আমরা একজন আদর্শ মানুষ হব, একজন আদর্শ দেশপ্রেমিক হব। আমরা দেশকে ভালোবাসবো, দেশের মানুষকে ভালোবাসবো। তাহলে আসো আমরা পরের প্রশ্নটি লক্ষ্য করি। গ প্রশ্নে বলা হয়েছে মুক্তিযোদ্ধারা কাদের সঙ্গে যুদ্ধ করেছিল এবং কেন? উত্তর, 1971 সালে 25শে মার্চ রাতে পাকিস্তানি হানাদাররা অতর্কিত হামলা চালিয়ে নিরীহ বাঙালিদের হত্যা করে। পাকিস্তানিদের কাছে আমরা পরাধীন ছিলাম, তাই মুক্তিসেনারা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন, বুকের তাজা রক্ত দিয়ে এদেশকে স্বাধীন করেন। অথবা গ প্রশ্নে মা সম্পর্কে 3টি বাক্য লেখো। আমাদের সবার জীবনে মা কথাটি একটি মধুমাখা নাম। মায়ের মমতা আমাদের চলার পথের পাথেয়। মা সম্পর্কে 3টি বাক্য। 1, আমার মা আমার সবচেয়ে প্রিয় মানুষ। 2, মা আমাকে ঠিক পথে চলার উপদেশ দেন। 3, আমি আমার মাকে খুব ভালোবাসি। হ্যাঁ শিক্ষার্থীরা, আমরা সবাই আমাদের মাকে অনেক ভালোবাসি। তাহলে কি করতে হবে? এখন আমাদের স্কুল বন্ধ, আমরা বাসায় অবস্থান করছি, তাহলে আমরা সব সময় আমার মায়ের কথা শুনবো। মা যখন যেটা বলবে সেটাই আমাদের কি করতে হবে? শুনতে হবে। আমার ছোট্ট সোনামণিরা, আমার প্রিয় সোনামণিরা, সবাই বাসায় মায়ের কথা শুনবে, মা যখন যেটা করতে বলবে সেটা শুনবে, ঠিক তো? তাহলে আসো আমরা পরের প্রশ্নটা লক্ষ্য করি। 3 নম্বর প্রশ্ন, কাল যেখানে আঁধার ছিল আর সেখানে আলো, কাল যেখানে মন্দ ছিল আর সেখানে ভালো, কাল যেখানে পরাজয়ের কালো সন্ধ্যা হয় আর সেখানে নতুন করে রৌদ্র লেখে জয়। তাহলে দেখো ক প্রশ্নে বর্গী কারা, তারা কি করেছিল? উত্তর, বর্গী শব্দের অর্থ হলো মারাঠা দস্যু, কিন্তু এখানে বর্গী বলতে পাকিস্তানি সেনাদের কথা বলা হয়েছে। 1971 সালে দীর্ঘ 9 মাস যুদ্ধের সময় পাকিস্তানি সেনারা এ দেশের মানুষের উপর অমানবিক নির্যাতন চালায়। খ, কবিতাংশটুকুর মূল ভাব 5টি বাক্যে লেখো। উত্তর, পাকিস্তানি বাহিনী এদেশকে পরাধীন করে রাখতে চেয়েছিল, কিন্তু বাংলার দামাল ছেলেরা তা করতে দেয়নি। বুকের তাজা রক্তে দেশকে স্বাধীন করেছে, তাই মুক্ত আকাশে পাখি পাখা মেলে, মা হয়ে যায় মাটি, সকল আদার গুছিয়ে গিয়ে রৌদ্রোজ্জ্বল স্বাধীন দেশ প্রতিষ্ঠিত হয়েছে। গ প্রশ্নে, কাল যেখানে আদার ছিল আর সেখানে আলো, কথাটি ব্যাখ্যা করো। উত্তর, আদার বলতে এখানে কবি আমাদের পরাধীন অবস্থাকে বুঝিয়েছেন, আর আলো বলতে স্বাধীনতাকে বুঝিয়েছেন। অর্থাৎ পাকিস্তানিদের কাছে আমরা পরাধীন ছিলাম, তাই মুক্তিসেনারা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন এবং বুকে তাজা রক্ত দিয়ে এদেশকে স্বাধীন করেন। আজ আমরা স্বাধীন দেশের নাগরিক, কথাটি দ্বারা তা বোঝানো হয়েছে। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় ভালো থাকবে, সুস্থ থাকবে, মায়ের কথা শুনবে। আমরা আমাদের সিলেবাস অনুযায়ী আমাদের পাঠ্য বইয়ে যে কবিতাগুলো ছিল বার্ষিক পরীক্ষার সিলেবাসে, সে অনুযায়ী আমি আমার কবিতাগুলো আলোচনা করেছি পর্যায়ক্রমে। তোমরা বাসায় এখন অবস্থান করছো, মা যেভাবে কথা বলে, যেভাবে বলে যে এখন পড়ো, এখন এটা করো না, যে যা কিছুই বলে মার কথা মনোযোগ দিয়ে শুনবে, বাসায় সুন্দর একটা রুটিন করে পড়াশোনা করো। আমাদের এই দুর্যোগকালীন সময় যখন কাটিয়ে উঠবো, ইনশাল্লাহ আমরা আবার স্কুলে আসব, আমাদের নিয়মিত কার্যক্রমগুলো আমাদের রুটিন অনুযায়ী চলবে। তাহলে তোমরা এখন বাসায় অবস্থান করছো, অবশ্যই অবশ্যই সুন্দর একটা রুটিন করে পড়াশোনা করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যারা কোরআন তেলাওয়াত করতে জানো তারা কোরআন তেলাওয়াত করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই মহামারী, এই দুর্যোগকালীন সময় মাফ করে আমাদেরকে আমাদের সুন্দর সময় দান করুক।
আমরা যেন আবার সবাই সুস্থভাবে স্কুলে যাই, সুন্দরভাবে যেভাবে সময় কাটাই সেভাবে যেন সবাই সময় কাটায়। এখন আমরা একেবারে ঘরে বন্দি। তোমাদের যেরকম ভালো লাগে না, আমাদেরও তেমনি ভালো লাগে না। আমরা মুখরিত ক্লাস পছন্দ করি। তোমাদের কিচিমিচি শব্দ, তোমাদের দুষ্টুমি সব কিছু মিলে একাকার হয়ে যাবে আমাদের ক্লাস। আমরা সেই ক্লাসটাকে অনেক মিস করছি। আমি তোমাদেরকে মিস করছি। ঠিকই নিয়ম অনুযায়ী আমরা ক্লাস করছি, কিন্তু তোমাদের কিচিমিচি শব্দগুলোকে মিস করছি, তোমাদের দুষ্টুমিগুলোকে মিস করছি। তাহলে আমার ছোট্ট সোনামণিরা, তোমরা সুন্দর একটা রুটিন করে ভালোভাবে পড়বে, বাসায় বাবা মার কথা শুনবে, অবশ্যই অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে তুমি এবং তোমার পরিবারের সদস্যরা। সবাই তাহলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।